নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজ আমরা পড়ব দশম শ্রেণীর গণিত, অষ্টাদশ অধ্যায়, বিষয় সদৃশতা, যেটাকে আমরা ইংরেজিতে বলবো সিমিলারিটি। এসো আমরা বোর্ডে গিয়ে সদৃশতা নিয়ে আলোচনা করি এবং বুঝি। দেখো, এখন আমরা পড়ব সদৃশতা বা সিমিলারিটি। এবার সদৃশতা কথাটা আমরা আগে কিন্তু খুব একটা পড়িনি, আমরা এর পূর্ববর্তী শ্রেণীতে সর্বসমতা পড়েছি। তাহলে সর্বসমতা যদি পড়ে থাকি, তাহলে আবার সদৃশতা আলাদা করে কেন পড়ব এবং সদৃশতা কি সেটা আমরা বুঝবো। দেখো, আমরা সর্বসম কথাটা পড়েছিলাম, সর্বসম, যেটাকে ইংরেজিতে আমরা বলবো কনগ্রুয়েন্সি। দুটো চিত্র যদি সর্বসম হয় তাহলে তাদের আকার এবং আকৃতি একেবারে এক। আমরা বোর্ড থেকে এখনই দেখবো আর কি। তাহলে সদৃশতা হঠাৎ আলাদা করে এর সঙ্গে কি সম্পর্ক? সদৃশতা, সদৃশ্য, যেটাকে আমরা বলবো সিমিলারিটি। তাহলে দুটো চিত্র সর্বসম আর দুটো চিত্র সদৃশ্য, এদের মধ্যে পার্থক্য কি এবং আলাদা আলাদা করে কেন আমরা পড়ছি, এবং সর্বসম হলে কি সদৃশ্য হবে অথবা সদৃশ্য হলে কি সর্বসম হবে, এই ব্যাপারটা আমরা তাহলে বুঝি একটু। দেখো, তুমি এই ত্রিভুজটা আমার সামনে আছে, দেখতে পাচ্ছ, এটাকে আমি চিহ্নিত করলাম, ঠিক আছে। এবার এটাকে আমি দেখো নিয়ে যাচ্ছি, নিয়ে আমি বাঁদিকে একটা ত্রিভুজ আছে, ঠিক উপরে দেখো বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো, এবার কিন্তু তোমাকে একটাই ত্রিভুজ মনে হচ্ছে। তার মানে কি, দুটো যে ত্রিভুজ ছিল তাদের শেপ অ্যান্ড সাইজ, বাংলায় বললে আকার এবং আকৃতি একেবারে এক। নাহলে তুমি দেখো, আমি যখন বাদিক থেকে ত্রিভুজটাকে টেনে এইটার উপরে আনলাম, দুটো ত্রিভুজ দেখো, এখন কিন্তু তোমাকে একটাই বলতে হবে যে একটাই ত্রিভুজ আছে, দুটো আলাদা চিত্র নয়। তার মানে দুটো চিত্রের আকার এবং আকৃতি একেবারে সমান। তখন আমরা বলবো সর্বসম, ইংরেজিতে বলবো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, বাংলায় সর্বসম ত্রিভুজ। চিহ্ন, চিহ্ন অবশ্যই আছে, দেখে নাও, চিহ্ন দেখে নাও, চিহ্ন হচ্ছে এইটা হচ্ছে চিহ্ন, সর্বসমতার চিহ্ন। এটা হচ্ছে কনগ্রুয়েন্সি, ইংরেজিতে কনগ্রুয়েন্সির সিম্বল। এটা দুটো চিত্র সর্বসম, তখন আমরা মাঝে এই চিহ্নটা দিতে পারবো, যেটা আমাদের বাইরে ছিল। দেখো, এরকম একটা ছিল, তখন এই দুটো চিহ্ন ত্রিভুজের মাঝখানে আমরা এই চিহ্নটা দিতে পারবো। দেখে নাও, কনগ্রুয়েন্সির চিহ্ন। এইবার তুমি দেখো, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, ইংরেজিতে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা দেখো সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজের কোণগুলো তো তুমি জানো 60 ডিগ্রি করে প্রত্যেকটা। তাহলে আমরা এখানে একটু লিখি 60 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি করে লিখলাম। আমার বাদিকে একটা ছোট ত্রিভুজ আছে, সেটাও একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এরও কোণগুলো কত করে হবে? 60 ডিগ্রি করে। তাহলে এটাও আমি 60 ডিগ্রি করে লিখলাম, এটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60, ঠিক আছে। এবার আমি কি করব? দেখো, আমি এটাকে, এই যে এটাকে আবার আমি নিলাম, সিলেক্ট করলাম আর কি, হলো। এটাকে দেখো এর উপরে নিয়ে আসলাম। দেখো, এবার কিন্তু দুটো ত্রিভুজ পরিষ্কার বোঝা যাচ্ছে, একটা ছোট একটা বড়, ঠিক আছে। তাহলে এটা তো সর্বসম হলো না, এটাকে আবার আমাদের জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে। এইবার সর্বসম তো এবার হলো না, তার মানে এটা সর্বসম যদি না হয় আমরা কেটে দিলাম। কিন্তু দেখো, তিনটারই কিন্তু কোণগুলো সমান। এবার তুমি যখন সর্বসমতা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছিলে, তখন তার কি কি পড়েছিলে? তার এস পড়েছিলে, মানে একটির 3টি বাহু অপরটির 3টি বাহু সমান। এস পড়েছিলে, দুটো কোণ এবং তার অনুরূপ বাহু। আচ্ছা, তখন তুমি পড়েছিলে RHS পড়েছিলে, এগুলো পড়েছিলে তুমি, ঠিক কি না বলো? এগুলো পড়েছিলে। কিন্তু কখনো তোমার মনে কি এই প্রশ্ন এসেছিল যে এ নেই কেন? এটা কিন্তু তোমার দেখো ছিল না। এই প্রশ্ন কিন্তু তোমাদের মনে নিশ্চয়ই এসছে যে এস হলে একটা চিত্র আরেকটার সাথে পুরোপুরি মিলে যায়, আমরা বলি আকার এবং আকৃতি সমান, ঠিক আছে, শেপ অ্যান্ড সাইজ ইকুয়াল। তাহলে একটার উপরে যদি একটা বসে, তখন দুটোকে আলাদা করে আর মনে হবে না, মনে হবে একটাই। কিন্তু এইটা তো ছিল না, এ ছিল না, এখানে দেখো এ হচ্ছে। তখন আমি যদি এটাকে এর উপরে নিয়ে যাই, দেখো নিয়ে গেলাম, সর্বসম তো হয়নি, দেখো সর্বসম।
তাহলে এই দুটো সর্বসম নয়, ঠিক আছে? তাহলে আমরা এই যে এটা নিলাম, এটা সর্বসম নয়, তখন এদের বলা হবে সদৃশ। একই রকম দেখতে, শেপ একই, আকার একই, দেখো, বা আকৃতি একই, কিন্তু আকার এক নয়। আকৃতি একই মানে একই রকম দেখতে, দুটোই সমবাহু ত্রিভুজ, দুটোই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কিন্তু দেখো একটি ছোট একটি বড়, তখন সর্বসম নয়, তখন তাদের বলা হবে সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে, বা সদৃশ, সিমিলার ট্রায়াঙ্গেলস ইংরেজিতে, সদৃশ ত্রিভুজ, বা তুমি বলতে পারো সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এ এ এ এইটা একটি ত্রিভুজের তিনটি কোণ, অপর ত্রিভুজের তিনটি কোণের সমান। এবার তুমি যদি ধরো এটা এবিসি, ধরো ত্রিভুজটা এবিসি, তাহলে এ এ এ আমরা একটা পেলাম, তাহলে আমরা আপাতত এগুলোকে বাদ দিয়ে রাখলাম। এটা ধরো পিকিউআর, ধরো এটা নাম দিলাম পিকিউআর, ঠিক আছে? তাহলে এরা সর্বসম নয়, এটা কনগ্রুয়েন্ট নয়, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলস, এটা সর্বসম চিত্র নয়, এটা হচ্ছে সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ। এটাকেও আমরা বুঝলাম। তাহলে আমরা এটা বুঝলাম যে সর্বসম আর সদৃশতার মধ্যে মূল পার্থক্যটা কি, ঠিক আছে? এবার তুমি যখন সর্বসম পড়েছিলে, কনগ্রুয়েন্সি পড়েছিলে, তখন তুমি দেখেছিলে যে যদি দুটো চিত্র সর্বসম হয়, ঠিক আছে, ধরো এটাকে যদি আমি এটার মধ্যে একটাকে নিয়েই গেছিলাম, তাই না? মনে আছে? দেখো এখানে এখানে রেখে দিলাম, ঠিক আছে, যখন নিয়েই গেছিলাম, যদি দুটো চিত্র সর্বসম হয় তাহলে তাদের বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হয়, তাই না? একেবারে কারণ একটির উপর তো একটি বসালে একটি ত্রিভুজ মনে হয় সমান। কিন্তু তুমি দেখো যখন এটা 60 ডিগ্রি করে হলো, তখন তারা সর্বসম হলো না, তারা সদৃশকোণী হয়ে গেল। দেখে নাও, যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে, ধরো আমি এখানে দুটো ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, সর্বসম যদি হয় তাহলে বাহুগুলো সমান হয়। তোমরা নিশ্চয়ই এইভাবে জানো বাহুগুলো সমান, কে কার সমান বলছে, কোণগুলো সমান হয় সব জানো। তাহলে কোণগুলোও তো সমান হবে, অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে কে বোঝায়? দেখো অনুরূপ কোণ বলতে, ঠিক আছে, আমাদের একটা ধারণা করে নিব আমরা যে সঠিক অনুরূপ কোণ বা অনুরূপ বাহু বলতে কে বোঝায়। অনুরূপ বাহু বলতে বোঝায় যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে, অনুরূপ বাহু বলতে বোঝায় সমান কোণের বিপরীত বাহু, ঠিক আছে? ধরো এই কোণটা সমান, তার এর বিপরীত বাহু, এই কোণটা সমান, এর বিপরীত বাহু, এটা সমান হবে। আবার অনুরূপ কোণ বলতে কে বোঝায়? সমান বাহুর বিপরীত কোণ, যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলে থাকি। দেখো এই অনুরূপ কোণ কিন্তু এর সাথে আবার গুলিয়ে ফেলবে না, এটাও কিন্তু অনুরূপ কোণ। এই দুটো যদি সমান্তরাল হয়, প্যারালাল হয়, দেখো এটা প্যারালালের চিহ্ন, যখন তীর দেবো তখন এই দুটোকেও কিন্তু অনুরূপ কোণ বলে। এই দুটো, বা তোমরা জানো এই দুটো অনুরূপ কোণ বলে, এই দুটো, এগুলোও কিন্তু অনুরূপ কোণ। কিন্তু সর্বসমতার ক্ষেত্রে অনুরূপ কোণ কোনটা? সমান বাহুর বিপরীত কোণ, ঠিক আছে? এবার যদি আমি সর্বসম দুটো চিত্র হয়, তাদের কিন্তু অনুরূপ, এখানে ত্রিভুজ আমরা নিলাম, অনুরূপ কোণগুলো কিন্তু সমান হয়। মানে এরও তিনটে কোণ, আমরা ত্রিভুজের নাম দিয়ে দিয়ে আবার এবিসি পিকিউআরই দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? এবিসি পিকিউআরই দিলাম, মানে ধরো এ কোণ আর পি কোণ সমান, বি কোণ আর কিউ কোণ সমান, সি কোণ এবং আর কোণ সমান। তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম হবে তারা সদৃশও হবে, ঠিক আছে? দুটো ত্রিভুজ বা দুটো চিত্র যখন সর্বসম হবে তখন তারা সদৃশও হবে। তাহলে যখন সর্বসম কনগ্রুয়েন্ট তখন সিমিলারও হবে। তাহলে এটা বোঝা গেল যে সর্বসম হলে সদৃশ হবেই, কনগ্রুয়েন্ট হলে সিমিলার হবেই, ঠিক আছে? এত অবধি আমরা বুঝলাম, ঠিক আছে? এবার তুমি দেখো এই যে এটা সদৃশ কিন্তু সর্বসম নয়, তাহলে আমরা পরিষ্কার করে এখন বলতে পারি যদি সর্বসম দুটো চিত্র হয় তাহলে সদৃশ হবেই, আর যদি সদৃশ হয় তাহলে সর্বসম নাও হতে পারে, আবার হতেও পারে। তুমি দেখো দুটো ত্রিভুজ যদি, এই দুটো কিন্তু সদৃশ এবং সর্বসম, তাহলে সদৃশ হলে সর্বসম নাও হতে পারে, সর্বসম হতেও পারে। আর যদি সর্বসম হয়, কনগ্রুয়েন্ট হয়, তাহলে সদৃশ হবেই। তাহলে মূল পার্থক্যটা আমরা বোঝা গেল। এবার আমরা ত্রিভুজ বললাম, আমরা বহুভুজের ক্ষেত্রে কি যাব? এবার তুমি দেখো ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা কথা আমরা বলে নেব। ধরো এই বাহুগুলো দুটো সদৃশ, যদি তুমি বাহুগুলোর অনুপাত করো, এ বি আর এখানে পি ছিল, দেখো পি কিউ,
এসি, এগুলো আমরা অনুরূপ বাহু ধরে নিয়েছি। এসি বা পিআর, বিসি বাই কিউআর, এগুলো সব সমান হবে। তোমরা নিজেরাই সিমিলার ট্রায়াঙ্গেল বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল বাড়িতে বা দুটো সমবাহু ত্রিভুজ নেবে, আঁকতেও পারবে তোমরা, দুটো সমবাহু ত্রিভুজ নেবে বা একই দুটো ত্রিভুজ আঁকবে তোমরা বা ট্রায়াঙ্গেল ড্র করবে যার অ্যাঙ্গেলগুলো ইকুয়াল বা কোণগুলো সমান, এবং বাহুগুলো স্কেল দিয়ে মেপে একটু রেশিও নিজেরা করবে, তাহলে একটু হাতে কলমেও শিখতে পারবে। বাহুগুলোর অনুপাত করে দেখবে, সেগুলোও সমান হবে, ঠিক আছে? তাহলে দুটো সদৃশর কিন্তু যে বাহুগুলো থাকে, অনুরূপ বাহুগুলো, সমান কোণের বিপরীত বাহুরা, তারা কিন্তু পরস্পর সমান হবে অনুপাতগুলো। আচ্ছা, এইবার আমরা সদৃশতা যেমন এ এ হলো, আরও আছে, সেগুলো আমরা দেখছি। কিন্তু যদি প্রশ্ন হচ্ছে যদি ত্রিভুজ না হয়, অন্য চিত্র হয়, বহুভুজ হয়, যার বাহু 3-এর থেকে বেশি, আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে দেখো আর একটা রম্বস নিই, ঠিক আছে? তাহলে তারা সদৃশ কিনা বা তাদের সদৃশ হওয়ার শর্ত কি সেটা বুঝি। দেখো, আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরো একটা বর্গক্ষেত্র এখানে আমরা আঁকলাম। তোমরা এগুলো কিসের চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো, এই চারটেই দিলাম। এগুলো হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্বের চিহ্ন, 90 ডিগ্রির চিহ্ন, কিন্তু বক্সগুলো চিহ্নগুলো সম্বন্ধে কিন্তু পরিষ্কার ধারণা রাখবে। দেখো, একটু আগে আমি একটা চিহ্ন দিয়েছিলাম, এই যে এরকম তীর চিহ্ন, অ্যারো, এগুলো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? বক্স দিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার ইংরেজিতে। আবার দেখো যে কেটেছি, যেখানে একটা কেটেছি সেই বাহু দুটো দৈর্ঘ্য সমান, যেখানে দুটো করে দাগ আছে সেই বাহু দুটো দৈর্ঘ্য সমান, যেখানে 3টে করে দাগ আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা চিত্র দেখলে পরিষ্কার বুঝতে পারবো কোন বাহু দুটি সমান্তরাল বা কোন সরলরেখা দুটি সমান্তরাল, কোনখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে, কোন বাহুগুলো দৈর্ঘ্য সমান, সেটা পরিষ্কার করে আমরা চিহ্ন দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, এবার তুমি দেখো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? প্রত্যেকটা বাহু সমান, দেখো সেই সমানের চিহ্ন দিলাম। এটা ধরো একটা রম্বস। আচ্ছা, এইবার তোমরা রম্বসের আমি যদি বলি সংজ্ঞা কি, রম্বসের সংজ্ঞা কি বলবো আমরা, তোমরা অনেকে ভুল বলো, যেটা কি, যে চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনো কোণই সমকোণ নয়, এই কথাটা বলো। কিন্তু সমকোণ তো হতেই পারে, তাই না? একটা রম্বসের কোণ কিন্তু সমকোণ হতেই পারে, এটা একটা ভুল করো না। রম্বসের কোণ সমকোণ হতেও পারে, নাও হতে পারে। তাহলে রম্বসের সংজ্ঞার ক্ষেত্রে শুধু বলবো আমরা যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান। তোমরা জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সন্নিহিত মানে পাশাপাশি, পাশাপাশিগুলো যদি সমান হয়, অ্যাডজেসেন্টগুলো ইংরেজিতে, তাহলে তো সবকটাই সমান হয়ে যাবে। তাহলে রম্বসের আমরা দুটো সংজ্ঞা পড়বো, একদম খুব সুন্দর করে সংজ্ঞাগুলো মনে রাখবে, তাহলে তোমাদের জ্যামিতির কিন্তু কোনো প্রশ্নের অসুবিধা হবে না, যদি আমরা সংজ্ঞা বা ডেফিনেশন সঠিকভাবে জানি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলি সমান, সেটি একটি রম্বস, অথবা যে চতুর্ভুজের 4টে বাহু দৈর্ঘ্য সমান, সেটাও একটা রম্বস। কোণ সমকোণ নয় এই কথাটা আমরা বলবো না, কারণ রম্বসের কোণ সমকোণ হতেও পারে, নাও হতে পারে। রম্বসের কোণ যদি সমকোণ হয় তাহলে কিন্তু সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এখানে নিশ্চয়ই আর তোমাদের ভুল হবে না আশা করছি। এবার তুমি দেখো, ধরো এগুলা 5 সেন্টিমিটার করে, ঠিক আছে? রম্বসেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান, আমি দেখলাম 3 সেন্টিমিটার করে, ঠিক আছে? এইবার অনুপাতগুলো দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5/3 করে হবে। আমি যদি বর্গক্ষেত্রের বাহু আর রম্বসের বাহুর অনুপাত বা রেশিও করি, তুমি 5/3 করে পারবে। তাহলে রেশিওগুলো তো মিলে গেল, অনুপাত মিলে গেছে, কিন্তু কোণ তো সমান নয়। রম্বস বলতে আমরা এখানে এমন একটি রম্বস দিয়েছি যেটি বর্গক্ষেত্র নয়, কারণ রম্বস বর্গক্ষেত্র হতেও পারে। তাহলে আমরা একটি রম্বস দিয়েছি যেটা বর্গক্ষেত্র নয়, তাহলে কোণগুলি সমকোণ তো হচ্ছে না। তাহলে বর্গক্ষেত্র এবং রম্বস সদৃশ ত্রিভুজ নয়। তাহলে বহুভুজের ক্ষেত্রে দুটো কথা মনে রাখতে হবে, কোণগুলি সমান হতে হবে, ঠিক আছে, এবং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হতে হবে, দুটি কিন্তু কন্ডিশন। তুমি দেখো ত্রিভুজের ক্ষেত্রে দেখো 3টে করে কোণ সমান হলে কিন্তু হয়ে যাচ্ছে সদৃশ্য, তাহলে যে বাহুগুলো আছে তার অনুপাত সমান হবে, এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে কিন্তু মেপে, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে শুধু এই 3টে। এবার তুমি বলতে পারো যে এইটাও তো হতে পারে এ এ, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত তোমরা পড়েছো অষ্টম শ্রেণীতে, উপপাদ্য পড়েছো 180 ডিগ্রি।
দুটো কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটা তো সমান হবেই, তাহলে এটাও বলতে পারি কিন্তু আমরা এটাকে লিখেছি দেখো, ঠিক আছে। দুটি কোণ সমান হলে তৃতীয় কোণ রিমেইনিং বা অবশিষ্ট বলে তো সমান হবেই, ঠিক আছে। কিন্তু বহুভুজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখালাম যখন ত্রিভুজ নয়, অর্থাৎ যখন বাহুর সংখ্যা মোর দ্যান 3 বা 3-এর বেশি, ঠিক আছে। 3-এর সমান হলে তো দেখে নিলাম, 3-এর বেশি যদি হয় দুটি বহুভুজ তাহলে কোণ সমান হতে হবে এবং বাহুগুলির অনুপাত সমান হতে হবে, অনুরূপ বাহুগুলির। দেখো দুটো কন্ডিশন। এবার তাহলে আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটাকে বাংলাতে কি বলবো, আয়তকার চিত্র। আয়তকার চিত্র নিলাম, এই তো কোণ সমকোণ হয়ে গেল, এই তো কোণ সমান। দেখো বড় ক্ষেত্রেরও প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং আয়তক্ষেত্রেরও প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে এরা কি সদৃশ? দেখি একটু, ধরো আমরা এমন একটা আয়তক্ষেত্রে নিয়েছি, হ্যাঁ, যেটা বড় ক্ষেত্র নয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরলাম 4 সেমি, এটাকে ধরলাম 3 সেন্টিমিটার, ঠিক আছে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, লেন্থ অ্যান্ড ব্রেথ, আর এটা তো প্রত্যেকটা বাহু সমান, কোণগুলি সমান পেয়েছি। প্রশ্ন হচ্ছে এটা সদৃশ, কিন্তু বহুভুজের ক্ষেত্রে, বহুভুজ বলতে আমরা ত্রিভুজ নয়, কিন্তু ত্রিভুজের থেকে বেশি বাহু আর কি। তাহলে আমরা একটা বড় ক্ষেত্র নিয়েছি, একটা আয়তক্ষেত্র নিয়েছি, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, নিয়েছি। আমি বলছি কোণ সমান হবে, এই তো কোণ সমান। 3 থেকে বাহুর অনুপাত করি তো, এই দুটো বাহুর অনুপাত হচ্ছে 5/4। আচ্ছা, এই দুটো বাহুর অনুপাত কি? এটা তো 5, তুমি জানো, কারণ বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 5/3। এ তো সমান হলো না, একটা 5/4 হলো, একটা 5/3 হলো, তাহলে তো আমাকে দুটো কন্ডিশন মানতেই হবে। কার ক্ষেত্রে? যখন ত্রিভুজ নয়, ত্রিভুজের থেকে বেশি বাহু, অর্থাৎ চতুর্ভুজ, যে কোনো, আমরা এখানে চতুর্ভুজই আলোচনা করছি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে বা চতুর্ভুজের থেকে বড় হতে পারে, অর্থাৎ বাহু সংখ্যা 3-এর বেশি। 3-এর ক্ষেত্রে দেখে নিয়েছি, 3-এর বেশির ক্ষেত্রে কি হবে? 3-এর বেশির ক্ষেত্রে দুটো কন্ডিশন মানবো। 1 নম্বর কি? কোণগুলি সমান। 2 নম্বর কি? তার অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। দুটি কন্ডিশন আমরা দেখালাম। রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হলো? বাহুর অনুপাত সমান হলো কিন্তু কোণগুলি সমান হলো না, তাহলে তারা সদৃশ নয়। এবার আমরা আয়তক্ষেত্র নিয়েছি, ঠিক আছে, আর বর্গক্ষেত্র নিয়েছি, দেখো কোণগুলি সমান 90 ডিগ্রি করে, কিন্তু বাহুর অনুপাত তো সমান হলো না, ঠিক আছে না, তাহলে এটাও সদৃশ্য নয়। আচ্ছা, এবার আমরা সর্বসমতার চিহ্ন দেখেছি, কি এই যে সমান চিহ্ন, উপরে একটা এরকম ঢেউয়ের মতো, ঠিক আছে, এটা সর্বসমতার চিহ্ন, সিম্বল অফ কনগ্রুয়েন্সি। সিমিলারিটি চিহ্ন আছে, নিশ্চয়ই আছে, শুধু এটা দেখে নাও, ঠিক আছে, এটা সিমিলারিটি, অর্থাৎ এই দুটো ত্রিভুজ, এই দেখো এই চিহ্নটা আমরা ব্যবহার করব। আমরা যেমন সর্বসম চিহ্ন ব্যবহার করেছি, তাই সেরকম সদৃশ্য চিহ্ন ব্যবহার করবো। দেখে নাও, সদৃশ্য চিহ্ন দেখে নাও, হয়ে গেল। এইবার আমরা দেখো, ঠিক আছে, আমরা তো সব বললাম, চতুর্ভুজ বা সরলরৈখিক চিত্র যেহেতু, অর্থাৎ বাহু আছে, কিন্তু আমরা বৃত্তের কথা কিন্তু এখনো বলিনি। তাহলে বৃত্তের ক্ষেত্রে কি হবে? বৃত্ত অর্থাৎ সার্কেল, সার্কেল কি হবে বৃত্তের ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে তো কোণ পাচ্ছি না, ঠিক আছে, আর বাহুও পাচ্ছি না, তাহলে বৃত্ত কখনো সর্বসম হবে, কনগ্রুয়েন্ট হবে, বৃত্ত কখনো সদৃশ হবে, ঠিক আছে। এবার দুটো বৃত্ত সর্বসম হবে, টু সার্কেলস কনগ্রুয়েন্ট হবে কখন? যাদের যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। কেন, কিভাবে? দেখো, আমি তোমাকে বললাম বা তুমি তোমার বন্ধুকে বললে যে একটা এর ও কেন্দ্র, ও এ ব্যাসার্ধ, এটা হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, তুমি বলবে এটা হচ্ছে কেন্দ্র আর এটুকু হচ্ছে ব্যাসার্ধ, সেন্টার অ্যান্ড ও ইজ দ্য রেডিয়াস, বৃত্ত আঁক। তুমি প্রথমে একে ওকে দেখালে, এই দেখ বৃত্ত, এই দেখ বৃত্ত যার কেন্দ্র ও এবং ও এ ব্যাসার্ধ। তুমি ওকে বললে না, এই কেন্দ্রই নিতে হবে যেটা বোর্ডের উপরে এঁকেছি, এবং এই ব্যাসার্ধ নিতে হবে যেটা বোর্ডের উপরে আছে। ও কিন্তু এই বৃত্তটাই পাবে, দেখো এই বৃত্তটাই পাবে। এরকম তুমি তোমার যত বন্ধুকে ডাকবে যে এটাই কেন্দ্র, কেন্দ্র পরিবর্তন করব না, সেন্টার ফিক্সড, ব্যাসার্ধ এটাই হবে, কম্পাস দিয়ে আঁক, সে আঁকবে কিন্তু এইটাই। ভিন্ন বৃত্ত বা আলাদা কোনো বৃত্ত কিন্তু তুমি পাবে না। তাহলে সর্বসম বৃত্ত হলো, কনগ্রুয়েন্ট সার্কেল হলো,
ঠিক আছে, তাহলে সর্বসম বৃত্ত কি? যাদের ব্যাসার্ধ সমান, কারণ একই হবে। কিন্তু সদৃশ্য কি? ব্যাসার্ধের অনুপাত সমান, কারণ এখানে তো কোণের ব্যাপার নেই, অনুপাতের ব্যাপার আছে, রেশিওর ব্যাপার আছে। রেশিও অফ দ্য রেডিয়াই আর ইকুয়াল। কিভাবে? ধরো এটা একটা, আরেকটা আমরা ছোট বৃত্ত নিলাম, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখে নাও যে এই দুটো সর্বসম নয়। কিভাবে বুঝলাম? দেখো, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে এর উপর নিয়ে আসলাম, দেখো এটা ছোট বোঝাই যাচ্ছে। এটাকে যদি কেন্দ্রও করি আমি, দেখো দেখে নাও, কেন্দ্রও যদি করি তাহলে পরিষ্কার এখানে দুটো বৃত্ত বোঝা যাচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন আসবে, ধরো একই কেন্দ্র, ব্যাসার্ধ ভিন্ন, এবং বৃত্তকে কি বলে? সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত, ইংরেজি কিন্তু কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, আমরা এটাকে আবার আলাদা করে নিয়ে চলে গেলাম, হয়ে গেল তাহলে। ঠিক আছে, এবার তুমি দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কি? এই বৃত্তের ব্যাসার্ধ ধরো 2 সেন্টিমিটার। একটা বৃত্তে কতগুলো ব্যাসার্ধ থাকে, কতগুলো রেডিয়াই থাকে? অসংখ্য। ঠিক আছে, এটার কত? অসংখ্য, প্রত্যেকটি 2 সেন্টিমিটার করে। একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, তাই না? দেখো তাহলে প্রত্যেকটি অনুপাত তো 2/5 হবে। আমি এটা উপরে লিখেছি লবে, এটাকে হরে লিখেছি, 2/5 হবে, ঠিক কিনা? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য সবসময় সমান। তাহলে যে কোনো দুটো বৃত্তের ক্ষেত্রেই কিন্তু সদৃশতা আসবে। সর্বসম বৃত্ত সদৃশ হবেই, কিন্তু সদৃশ বৃত্ত সর্বসম নয়। এটাকে আমরা এর উপরে এনে বসিয়ে দেখিয়েছি যে সর্বসম নয়। তাহলে সমস্ত বৃত্ত, ঠিক আছে, যে কোনো দুটো বৃত্ত পরস্পর সদৃশ, তাহলে সমস্ত বৃত্ত পরস্পর সদৃশ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা সদৃশতা সম্বন্ধে কাকে বলে, ঠিক আছে, কখন বৃত্ত সদৃশ হবে, কখন চতুর্ভুজ সদৃশ হবে। চতুর্ভুজের দুটো হচ্ছে কন্ডিশন, দুটো হচ্ছে কারণ হবে, কি কি? কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে, সমান না। যেমন বর্গক্ষেত্র এবং রম্বস পরস্পর সদৃশ নয়, নট সিমিলার। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কোণগুলি সমান, বাহুগুলি সমানুপাতে নেই, তাহলে তারা সদৃশ নয়। বৃত্ত সবসময় সদৃশ। দুটো ত্রিভুজ সদৃশ হবে কখন? যখন তাদের কোণগুলি সমান হবে। ঠিক আছে, আর কি কোনো কারণ আছে? দেখো আমাদের সরাসরি পাঠ্যপুস্তকে নেই, তবু তো আমরা একটু জেনে নিই। ঠিক আছে, এই কন্ডিশনটা কি হবে? এসএসএস। এবার তোমার প্রশ্ন হবে যে এসএসএস সর্বসমতার কারণ, ঠিক আছে, এটা কি সদৃশতার কারণ হবে? হবে। দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রে বলি, বাহু আছে, ত্রিভুজের 3টি বাহু দেখেছ যে আরেকটা ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে সমান, তাহলে সদৃশ্য। ঠিক আছে, কিন্তু একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত, দেখো বাহুগুলির অনুপাত হবে, যখন সর্বসমতার কথা বলবো তখন সমান হলো, আর যখন সদৃশতার কথা বলবো তখন বাহুগুলো সমানুপাতে থাকতে হবে। তাহলে এটা কারণ হলো সদৃশতার, কিন্তু বাহুগুলি সমানুপাতে থাকবে। এসে আছে, দেখে নাও এসে লিখেছে, কিন্তু যখনই এস মাঝে অর্থাৎ দুটো কোন ত্রিভুজের দুটি কোণের অন্তর্ভুত বাহু, কিন্তু কিভাবে দেখে নি? যদি এই দুটো কোণ হয় তাহলে এই বাহু, কোণগুলি সবসময় সমান, ঠিক আছে, কোণগুলি সবসময় সমান, বাহুটা কিন্তু আনুপাতিক হবে, বাহুটা সমানুপাতে থাকবে, মনে থাকবে তো? অনুরূপ বাহুটা সমানুপাতে। কোণ হলে এগুলো হবে সমান, এগুলি সমান, অ্যাঙ্গেলস আর ইকুয়াল, কিন্তু বাহুগুলো ইকুয়াল না, বাহুগুলো সমানুপাতে থাকবে। ইকুয়াল হলে কি হবে? সর্বসম হবে, আর সর্বসম হলে সদৃশ হবে। তাহলে ওখানে যে কারণগুলি দেখেছিলাম এখানে সেই কারণগুলিও আমরা রাখতে পারি, কিন্তু বাহুগুলো সমান হবে না, সমানুপাতি হবে। দেখেন, তাহলে সদৃশর ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখে নিই সদৃশর ক্ষেত্রে পরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আছে। আমরা এখন একজন বিজ্ঞানীর নাম পড়ব, তার নাম হচ্ছে থ্যালেস। দেখে নাও, একজন গণিতজ্ঞ, তার থ্যালেস লিখলাম। এবার থ্যালেস কি বলেছেন একটু দেখি। তার একটা তিনি বললেন যে দুটো ত্রিভুজ যদি সমানুপাতি হয়, মানে সমানুপাতে থাকে বাহুগুলো, তাহলে তারা সদৃশ হবে, সদৃশ হলে সমানুপাতি হবে, এরকম এটা বললেন। কিন্তু তিনি একটা উপপাদ্য থেকে বললেন, ঠিক আছে, একটা রেজাল্ট থেকে তিনি এটা বললেন, যাকে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বলে। ঠিক আছে, মূল আনুপাতিক উপপাদ্য। সেটা কি দেখি থ্যালেস কি বলেছেন। থ্যালেস বললেন, তিনি একটা রেজাল্ট থেকে ওই কথাটা বলেছেন,
এটা একটা ত্রিভুজ ধরো, ঠিক আছে? এই দুটো, এই দেখো এই চিহ্নটা দিয়েছি তীর চিহ্ন। তীর চিহ্ন মানে আমরা একটু আগেই বলেছি, তোমরা এখন সহজেই জানো যে পি আর কিউ, এই দুটো পি আর কিউ দুটো বিন্দু নিয়েছি, একটি এবির উপরে একটি এসির উপরে, পি কিউ আর বিসি সমান্তরাল, পি কিউ আর বিসি সমান্তরাল। এই হচ্ছে সমান্তরালের চিহ্ন, দুটো দাগ। চিহ্নগুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে। দেখো সমান্তরালের চিহ্ন। আচ্ছা এটা কিসের চিহ্ন তোমরা জানো? ইনভার্টেড টি, উল্টে দেওয়া টি। এটা হচ্ছে লম্বের চিহ্ন। হলো, চিহ্নগুলো একটু দেখে নেবে। সমান্তরাল পি আর কিউ কিন্তু মধ্যবিন্দু নয়, তোমরা আঁকা দেখেই বুঝতে পারছো যে পিটা এবি এর মধ্যবিন্দু নয়। থ্যালেস কি বললেন? থ্যালেস বললেন যে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে তারা এই বাহুগুলোকে সমানুপাতে ছেদ করবে, পি কিউ। কেমন? এখানে পিটা এখানে বিন্দু, তাহলে এপি বাই পিবি, আর এখানে অনুপাত কি? এ কিউ বাই কিউসি। এই দুটো সমান হবে, ঠিক আছে? আরেকবার বলি আমরা, পি কিউ আর বিসি যদি সমান্তরাল হয়, পি আর কিউ মধ্যবিন্দু হতে পারে নাও হতে পারে, এখানে আমরা নিয়ে নিই, তাহলে এপি আর পিবির যে অনুপাত এ কিউ আর কিউসির অনুপাত হবে। এটাই আমরা থ্যালেসের উপপাদ্য, ঠিক আছে? এইবার এই যে অনুপাতটা হলো, দেখো পিটা এবিকে অন্তর্বিভক্ত করেছে, অর্থাৎ পিটা এবির মাঝে হবে, এটা থ্যালেসের উপপাদ্য। কিন্তু তোমার প্রশ্ন হবে, দেখে নাও তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিন্তু নবম শ্রেণীতে পড়েছো, দেখো এবি যদি হয় এখানে এ আর বি, এটা একটা সরল রেখাংশ, ঠিক আছে, যার দৈর্ঘ্য নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ইংরেজিতে একে বলে লাইন সেগমেন্ট। আমি পিটাকে এখানে নিলাম, আমি এটা যাই হোক 4:3 অনুপাত একটা আছে, এখানে পিটা কি এবির মাঝে কোথাও আছে, তাই না? এটাকে বলে অন্তর্বিভক্ত। দেখে নাও ইন্টারনালি ডিভিশন হয়েছে আর কি। দেখো পিটা এখানে, তোমার প্রশ্ন হচ্ছে বহির্বিভক্ত তো হতে পারে, এখানে পিটা অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে বহির্বিভক্ত হলে কি হবে? তাহলে কি থ্যালেসের উপপাদ্য কাজ করবে? করবে তো। দেখে নাও, এবার এবিটা সরল রেখাংশটা দিলাম, এখানে কি হয়েছে দেখে নাও, এপি বাই পিবি হয়েছে। এপি বাই পিবি অনুপাতটা ধরো এখানে 3:2 হতেই পারে, ঠিক আছে? এবার এবি এটাকে একটুখানি বর্ধিত করলাম, পিটা এখানে হলো, পিটা আর অন্তর্বিভক্ত করেনি কিন্তু, এটাকে বলে বহির্বিভক্ত, তাই না? এখানেও কিন্তু এপি বাই পিবি হবে। দেখো এপি বাই পিবি দেখে নাও, ঠিক আছে? এখানে এপি বাই পিবি, এইটা পিটা হচ্ছে এবির মাঝামাঝি কোথাও আছে, তাহলে বলবো অন্তর্বিভক্ত। পিটা এবির বাইরে আছে, ঠিক আছে? এবং এ বি পি একই সরলরেখায় থাকবে, এবিপি কিন্তু সমরেখ বিন্দু হতে হবে, কলিনিয়ার পয়েন্টস হতে হবে, এখানে এপি বাই পিবি হবে। স্বাভাবিক এটা গুরু অনুপাত হবে, যেহেতু এপিটা পিবির থেকে বড়, এটাকে বলে বহির্বিভক্ত। এইবার থ্যালেসের যে নিয়মটা, পিটা অন্তর্বিভক্ত করে এপি বাই পিবি করেছি, তোমার প্রশ্ন হতে পারে আমাকে যে এটা বহির্বিভক্ত হলে কি হবে, একটু দেখে নি। দেখো আচ্ছা, এখানে আমরা শর্ত কি রেখেছিলাম যে পিকিউটা বিসির সমান্তরাল, ঠিক আছে? কিন্তু তোমার প্রশ্ন হবে আমাকে যে পিকিউটা কেন, পিটা কেন এবির অন্তর্বিভক্ত করেছে, এটা বহির্বিভক্ত হলে কি হবে? দেখে নি একটু। দেখো দেখো প্রত্যেকটা জিনিস প্রশ্ন হবে, এবং যত প্রশ্ন হবে সবগুলো নিজেরা একটু ভাববে, তাই না? এই যে পিকিউ, এই পিকিউটা তো বাইরেও চলে যেতে পারে, ঠিক কিনা দেখে নাও। ধরো আমি যদি এটাকে এইভাবে করি, ধরো এই যে পিকিউটা নিলাম, তাই না? এই পিকিউটাকে আমি এরকম বাইরে নিয়ে গেলাম এইভাবে, এখানে দেখে নাও, এখানে আমরা এখানে এখানে আছি, পিকিউটা বাইরে নিয়ে গেলে, এবার পিকিউটাকে বাইরে নিয়ে গেলাম, এইভাবে করলাম, এ তো সমান্তরাল হলো, ঠিক আছে? তাহলে বহির্বিভক্ত চিত্র কোথায়? বহির্বিভক্ত কোথায় করেছে, কাকে করেছিল দেখে নাও, এ বির এখানে পি, অর্থাৎ এই যে সমান্তরাল লেখাটা সেটা এবি কে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? দেখে নাও, এই যে এখানে রাখলাম পি, হয়েছে? আচ্ছা, এসি কে কি করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, এটাকে কিউ করলাম, দেখে নাও এবার হয়েছে তো। আগে কি ছিল, এপি বাই পিবি, তাহলে এপি বাই পিবি এ কিউ বাই কিউসি, দেখে নাও হলো না? এপি বাই পিবি এ কিউ বাই কিউসি একই হলো কিন্তু,
ঠিক আছে, দেখে নাও এ কিউ বাই কিউসি, এপি বাই পিবি, এ কিউ বাই কিউসি। ঠিক আছে, এখানেও কিন্তু সমানই হবে। তাহলে শুধু অন্তর্বিভক্ত এখানে হয়েছে, এটা বহির্বিভক্ত কিন্তু হতে পারে। হলো, দেখেন। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য কি পড়লাম? ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য হচ্ছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। উপপাদ্য কি? আমরা অন্তর্বিভক্ত দিয়ে আপাতত করি, তাহলে বহির্বিভক্তটা কিন্তু তোমরা বুঝে গেছো যে হতে পারে ওটা। কারণ পিকিউটা সবসময় যে এবি আর এসিকে অন্তর্বিভক্ত করবে এমন কোনো অর্থ নেই, বহির্বিভক্ত হতে পারে, সমান্তরাল হতে হবে। একটাই শর্ত, যে পিকিউ বিসি এর সমান্তরাল হবে, তাহলে বাহুগুলিকে সমানুপাতে ছেদ করবে, সেটা বহির্বিভক্ত হলো। তাহলে থ্যালেসের উপপাদ্য কি? আমরা আবার একটু লিখি। থ্যালেস, দেখে নাও, এবার থ্যালেস লিখলাম। থ্যালেসের উপপাদ্য, গণিতজ্ঞ থ্যালেসের উপপাদ্য কি? ত্রিভুজ আছে, হলো কোনো একটা বাহুর সমান্তরাল লেখা, এখানে আমরা বিসি এর সমান্তরাল পি কিউ, সমান্তরালের চিহ্ন দিয়েছি, এবি কে পি বিন্দুতে এবং এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে থ্যালেস বলছেন তার উপপাদ্যে যে পি আর পিবির যে অনুপাত, এ কিউ আর কিউসির একই অনুপাত হবে। দেখে নাও, ঠিক আছে। এবার আমরা কিন্তু পরিবর্তন করতে পারি, দেখে নাও একটু কিভাবে কিভাবে পরিবর্তন করব, দেখে নাও। এপি বাই পিবি লিখেছি, এখানে কিন্তু এ কিউ বাই কিউসি লিখলাম। দুদিকে যদি কিছু যোগ বা বিয়োগ করি সমান জিনিস, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? আমরা তো অনুপাত সমানুপাত পড়েছি, আমরা জানি মানের পরিবর্তন হবে না। এবার পিবিটা নিচে লসগু করে এলসিএম করে উপরে এপি বাই পিবি হলো। ঠিক আছে, আমরা এটাকে বাদিকে যেমন বা লেখে অল লেখে আমরা লিখলাম। এখানে কিউসি তুমি লসগু পাবে, উপরে এ কিউ বাই কিউসি হবে, অনুপাত সমানুপাত থেকে থেকে। এবার এপি আর পিবি যোগ করলে কি হয়? এবি। দেখো এপি আর পিবি যোগ করে তুমি এবি পাবে, নিচে পিবি পাবে। এখানে দেখো এ কিউ আর কিউসি যোগ করে এসি পাবে, এখানে কিউসি পাবে। দেখো এটা ছিল মূল, বেসিক ছিল এটা। ঠিক আছে, এটাকে আমরা দুদিকে 1 যোগ করেছি, করে এটাকে পেয়েছি। তাহলে এবি বাই পিবি এই দুটোর অনুপাত, এসি বাই কিউসি এই দুটোর অনুপাতের সমান। দেখো থ্যালেসেরই উপপাদ্য, মূল উপপাদ্য এটা, সেটাকে আমরা পরিবর্তন করে আমাদের মতো করে করলাম। এবার আমরা দেখব যে প্রশ্ন আছে, প্রশ্নতে কোন অনুপাত চেয়েছে। শর্ত হচ্ছে একটাই, পি কিউ বিসি এর সমান্তরাল হবে। এবার প্রশ্ন কি, সে অনুযায়ী আমরা এই অনুপাতটাকে নিজেদের মতো করে পরিবর্তন করে নেব। ঠিক আছে, এইবার থ্যালেস তো হলো, থ্যালেসটা আমরা বুঝলাম। এবার আরেকটা জিনিস পড়ে নিই আমরা। এটাকে আমরা সমান্তরাল বললাম না, বলিনি, আমি বললাম এপি আর পিবির যা অনুপাত, এ কিউ আর কিউসির একই অনুপাত বলা আছে, অনুপাত সমান। তাহলে বলা হচ্ছে যে পি কিউ আর বিসি এই দুটো সমান্তরাল হবে। দেখে নাও, পি কিউ বিসি সমান্তরাল হবে। এটা তো থ্যালেসের ছিল না, থ্যালেসের ছিল বিপরীতটা, যে পি কিউ আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে এপি আর পিবির যে রেশিও, সেটা এ কিউ আর কিউসির রেশিওর সমান হবে, অনুপাতগুলি সমান হবে। কিন্তু আমি এবার উল্টো বলেছি, আমি বলেছি এপি পিবি এ কিউ কিউসি অনুপাতগুলো সমান, তাহলে এটা হবে। ঠিক আছে, তখন আমরা কিন্তু থ্যালেসের উপপাদ্য বলবো না, কি বলবো? থ্যালেসের বিপরীত উপপাদ্য বলবো। এটা কিন্তু যেখানে ভুল না হয়, তখন আমরা থ্যালেসের বিপরীত উপপাদ্য, রিভার্স থিওরেম ইঙ্গিতে, বিপরীত উপপাদ্য, দেখে নাও ভুল না হয় কিন্তু। ঠিক আছে, থ্যালেসের বিপরীত উপপাদ্য হলো। এবার থ্যালেসের বিপরীত উপপাদ্য আবার পড়ে নি। এপি অনুপাত যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে থ্যালেসের বিপরীত। ঠিক আছে, সমান্তরাল হলে অনুপাত সমান হবে থ্যালেসের উপপাদ্য। পরিষ্কার? আরেকবার করে আমরা বলি সবাই মিলে, যদি সমান্তরাল হয় তাহলে অনুপাত সমান হবে থ্যালেসের উপপাদ্য, অনুপাত সমান হলে সমান্তরাল হবে থ্যালেসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে যাই। এবার আমরা দেখি আমাদের জন্য আজ কাজ কি কি রাখা আছে। দেখো, বন্ধনীতে দেওয়া সঠিক শব্দটি ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। সমস্ত বৃত্ত কি, এখন তো তোমরা সহজেই বলতে পারবে
যে সর্বসম নাও হতে পারে, সদৃশ হবে। কখন সদৃশ হবে? যখন ব্যাসার্ধের অনুপাত সমান হবে। তাহলে সমস্ত বৃত্ত হলো এই যে সদৃশ। এই সদৃশটা এখানে তুমি লিখে দেবে। বোঝা গেল? সদৃশ। তাহলে প্রথমটার আমাদের চিন্তা নেই। এবার দেখি সমস্ত বর্গক্ষেত্র সর্বসম নয়, ছোট বড় হতে পারে, বাহুর সদৃশ হবে। তাহলে সমস্ত বর্গক্ষেত্র সদৃশ। ঠিক আছে, সমস্ত বর্গক্ষেত্র বাহুর অনুপাত সমান হবে, আবার কোণগুলি তো 90 ডিগ্রি করে আছে। সমস্ত ত্রিভুজ সদৃশ। কোন ত্রিভুজ? আমরা প্রথমে এটা দিয়ে শুরু করেছিলাম, সমবাহু ত্রিভুজ। তাহলে এটার উত্তর হচ্ছে সমবাহু। ইংরেজি কি? ইকুইল্যাটারাল। অল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তাহলে এখানে হবে সমবাহু। সমদ্বিবাহু নাও হতে পারে, কারণ কোণের হেরফের হয়ে যেতেই পারে। সমদ্বিবাহু কি? দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দুটি কোণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখে নিই, দেখো না ভালো করে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো দুটো বাহু সমান, কোণগুলি তো পরিবর্তন হতেই পারে। ধরো এই দুটো কোণ 80 করে, এটা বাকিটা তো তুমি বার করতে পারবে। আর এটা ধরো সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, তার কোণগুলি ধরো তোমার 75 ডিগ্রি করে, কারণ দুটো করে কোণ সমান, দুটো করে বাহু সমান। কোণগুলি অসমান, তাহলে এরা সদৃশ হবে না। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবেই, কারণ কোণগুলি 60 ডিগ্রি করে। এবার দেখি একই সংখ্যক বাহুর দুটি বহুভুজ। ঠিক আছে, বহুভুজ। বহুভুজ বলতে ত্রিভুজও বোঝাবে, কিন্তু আমরা এখানে ত্রিভুজ তো আলোচনা করে নিয়েছি, এ এ এ। যদি অনুরূপ কোণগুলি কি হবে? সমান। কোণের ক্ষেত্রে সমান, আর অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতিক। তাহলে প্রথমটা বসবে সমান, আর দ্বিতীয়টা বসবে সমানুপাতিক। এটা আমরা জানি বা শিখেছি। এবার দেখে নাও, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল। একটা ছবি এঁকে নিই। এবিসি ত্রিভুজের এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। দেখো সমান্তরাল চিহ্ন দিয়ে দিলাম। সমান্তরাল চিহ্ন বলতে কি বোঝায়? তীরের চিহ্ন। এপি আর কিউসি সমান, এই দুটো সমান। দেখো দুটো করে দাগ দিলাম, অর্থাৎ এদের দৈর্ঘ্য সমান বোঝাবে। এবি এর দৈর্ঘ্য 12, এই পুরোটা 12 সেমি। আচ্ছা, আর কি আছে? এবং এ কিউ 2 সেমি না, একক দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এককই লিখে নেব। আচ্ছা, এ কিউ 2, এইটা 2 একক। তাহলে সি কিউ কত? ঠিক আছে, আমরা কি করবো? এই দুটো সমান, এই দুটোকে এক্স ইউনিট, এক্স একক লিখবো। দেখে নাও, নিজেরা করবে এটা। এক্স একক ধরে নেব। হলো? ওকে। অবশ্যই এক্সটা 0 থেকে বড়, কোনো ধনাত্মক সংখ্যা হবে। দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারবে না। তাহলে তুমি দেখো পি কিউ আর বিসি সমান্তরাল। তাহলে থ্যালেসের উপপাদ্য দ্বারা এই কথাটা কিন্তু অবশ্যই উত্তরে লিখবে। থ্যালেসের উপপাদ্য আমরা পাই এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। ঠিক আছে, এটা পাই থ্যালেসের উপপাদ্য দ্বারা। এপি কত? এক্স। পিবি কত? পুরোটা 12, এইটুকু এক্স, তাহলে এটা 12 মাইনাস এক্স। এটা 2, এটা এক্স। এবার তুমি এটা নিশ্চয়ই সমাধান করতে পারবে তির্যক গুণ করে, অর্থাৎ এক্স আর এক্স গুণ করবো, এক বাঁদিকে রাখবো বা ডান দিকে যে কোনো দিকে, আর 2 আর এটা গুণ করবো। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। সেটাকে তুমি সহজেই উৎপাদকে ভেঙে বার করতে পারবে। তোমরা এটাকে সমাধান করেছো। ওকে, দেখেন একই ভূমি কিউআর এর উপর একই দিকে পি কিউআর এস কিউআর এঁকেছি। আচ্ছা, দেখে নাও চিত্রটা। সমস্ত চিত্র কিন্তু স্কেল এবং পেন্সিল দিয়ে আঁকবে। এটাকে আমরা লিখলাম, ঠিক আছে, বা ত্রিভুজটি আমরা আরেকটু সুন্দর করে আঁকলাম। এটা ধরো পি কিউআর হলো। আচ্ছা, আরেকটা কি? এস কিউআর। দেখো একই ভূমির উপরে একই বেস, সেম বেসের উপর দুটো ট্রায়াঙ্গেল আছে, এঁকেছি, এবং তাদের ক্ষেত্রফল সমান। এপোজি ভরকেন্দ্র বলতে ইংরেজিতে বলে সেন্ট্রয়েড। ভরকেন্দ্র কাকে বলে? ভরকেন্দ্র বলে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য মিডিয়ানস। তাকে আমরা, তোমরা 9-এর উপপাদ্য পড়েছিলে যে মধ্যমাগুলি সমবিন্দু হয়। ঠিক আছে, মিডিয়ানস
আর কনকারেন্ট। আচ্ছা, এফ আর জি, তাহলে আমি এটার এফ নিলাম, এটা ধরো মধ্যমা, তাহলে ডি মধ্যবিন্দু, এটা ধরো এফ, এটা তো মধ্যবিন্দু যদি হয় তাহলে এই মধ্যমাটা এখানেই আসবে, এটা ধরো জি। কি বলেছে? এফ জি সমান্তরাল কিউ আর, এটার সাথে সমান্তরাল। আমি পি এবং এস যুক্ত করলাম, এটা অঙ্কন, পি এবং এস যুক্ত করলাম। এবার তোমরা বলো মধ্যমা ভরকেন্দ্রে কি অনুপাতে বিভক্ত হয়? ঠিক আছে, কেউ যদি বলো মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে এটা কি সত্য হলো? আবার বলছি, মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটা কি সত্য হলো? না, আংশিক সত্য। তাহলে কি বলতে হবে? মধ্যমা ভরকেন্দ্রে শীর্ষ থেকে 2:1 অনুপাতে বিভক্ত হয়, শীর্ষ থেকে। তাহলে এটার শীর্ষ কত দেখে নাও, এটা মধ্যমা, তাহলে এটা 2:1 হবে না কিনা দেখো নাও, এটা 2/1, তাহলে পি এফ বাই এফ ডি, দেখে নাও। ঠিক আছে, পি এফ বাই এফ ডি, এটা 2/1, মধ্যমা ভরকেন্দ্রে শীর্ষ থেকে 2:1 অনুপাতে বিভক্ত হয়। আবার এটাও এস জি বাই জিডি, এস জি বাই জিডি, এটাও 2/1। অনুপাত সমান, তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলা আছে? যদি অনুপাত সমান হয়, এই ত্রিভুজটা দেখে নাও, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, অনুপাত সমান, তাহলে অবশ্যই এফজিটা পিএস এর সমান্তরাল হবে। এটা থ্যালেসের বিপরীত উপপাদ্য, কিন্তু থ্যালেসের উপপাদ্য নয়। থ্যালেসের উপপাদ্য কি আরেকবার মনে করিয়ে দিই আমরা, বা মনে করে নিচ্ছি আমরা, যে অনুপাত সমান হলে সমান্তরাল হবে, এটা থ্যালেসের বিপরীত। আর যদি সমান্তরাল হয় তাহলে অনুপাত সমান হবে, এটা যেন ভুল না হয়, দেখে নাও। কিন্তু চেয়েছে তো এফ জি কিউ আর এর সমান্তরাল, কিন্তু আমরা প্রমাণ করেছি এফ জি পিএস এর সমান্তরাল, তাহলে এখনো আমাদের কমপ্লিট হয়নি। তাহলে পিএস আর কিউ আর এর মধ্যে সম্পর্ক কি? দেখো, আমরা একটা আবার 9-এর একটি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আবার একটু মনে করিনি আমরা সবাই মিলে। সেটা কি? যদি দুটি ত্রিভুজ একই ভূমির একই দিকে থাকে, একই দিকে থাকতে হবে কিন্তু, এবং দুটির ক্ষেত্রফল সমান হয়, ঠিক আছে, একই দিকে থাকে, ধরো এখানে ধরো পি কিউ আর আর এস কিউ আর, দেখো এই দুটি ত্রিভুজ কিউ আর ভূমির একই দিকে আছে এবং তাদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, সেম প্যারালাল লাইন্সের মধ্যে থাকবে, দেখে নাও। ঠিক আছে, এখানেও তো তাই বলেছে, দেখে নাও, একই রকম এঁকেছি আমরা, একই নাম দিয়ে এখানেও আঁকলাম। তাহলে অবশ্যই পিএস আর কিউএস সমান্তরাল, দেখেন কিউআর, তাহলে পিএস আর কিউআর হচ্ছে সমান্তরাল। কেন? একই ভূমির একই দিকে আছে এবং ক্ষেত্রফল সমান, তাহলে তাকে একই সমান্তরাল যুগল বা একই প্যারালাল লাইন্সের মধ্যে থাকবে। তাহলে এফজি তো পিএস এর সমান্তরাল ছিলই, পিএস আবার কিউআর এর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এফজি কিউআর এর সমান্তরাল হবে। এইভাবে প্রমাণটা, কিন্তু এটা যেহেতু বড় প্রশ্ন, তুমি কি প্রমাণ করতে হবে, কি আছে এটা দেখে নাও। পি এবং এস কিন্তু আমরা যুক্ত করেছি, অঙ্কন তারপরে প্রমাণ, যেভাবে লিখতে হয় নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এবার হোমওয়ার্কটা আমরা একটু পড়ে নিই, দেখে নাও। উপপাদ্য দিয়ে প্রমাণ করি। এবার কোন উপপাদ্য? অসংখ্য উপপাদ্য তোমরা এখন অবধি পড়েছো, তাই না? টেনে কত অবধি আছে? 50 অবধি। আমরা সদৃশ্যতায় কত নম্বর উপপাদ্য পাবো? উপপাদ্য 48 পাবো, থিওরেম নাম্বার 48। ঠিক আছে, এবার কোন উপপাদ্য দিয়ে? কোন উপপাদ্য? উপপাদ্য এখানে অবশ্যই থ্যালেসের উপপাদ্য, কারণ আমরা ওই উপপাদ্যটাই পড়েছি। থ্যালেসের উপপাদ্য দিয়ে প্রমাণ করি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারে। এটা খুবই সোজা, দেখে নাও একটু। ধর এবিসি একটা ত্রিভুজ, এটা মধ্যবিন্দু, এটা সমান্তরাল আঁকলাম, এটা কিউ, প্রমাণ করবো কিউ এসিরও মধ্যবিন্দু। যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে থ্যালেসের উপপাদ্য কিন্তু এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি, এপি বাই পিবি সমান হলো, তাহলে এ কিউ বাই কিউ সি সমান হবে, কারণ এই দুটো তো সমান হয়েছে, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে এ কিউ আর কিউ সিও সমান হবে, তাহলে এটা সোজা। দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই এবার, হোমওয়ার্ক যেটা তোমাদের দেওয়া হয়েছে, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল,
আচ্ছা, এ বি ও এসি কে যতক্ষণে পি ও কিউ, দেখো এই অঙ্ক কিন্তু আমরা করেছি, এই সমান্তরালের চিহ্ন দিয়েছি। পিবি সমান এ কিউ, ঠিক আগের মতো। এপি 9, কিউসি 4, তাহলে এটা কত? সমান্তরাল দেওয়া আছে, যে দুটো সমান সেটাকে আমরা একটা কোনো কিছু এক্স বা এ ধরে নেবো কিছু, হ্যাঁ, একক আছে একক ধরে নেবো, তাহলে এপি বাই পিবি এ কিউ বাই কিউসি, তাহলে সে উপপাদ্য দ্বারা তাহলে আমরা এটাকে সহজেই এক্স এর মান বা পিবির মান বার করতে পারবো। ঠিক আছে, এক্স এর মান বা পিবির মান দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা দশম শ্রেণীর প্রথম দিকেই শিখেছি। আচ্ছা, এবার আমরা হোমওয়ার্কও পড়ে নিলাম, ক্লাস ওয়ার্ক করে নিলাম, এবং সদৃশতা কি সেটা পরিষ্কার করে আমরা বুঝে নিলাম যে সদৃশতা কাকে বলে, সর্বসম এবং সদৃশতা, কনগ্রুয়েন্সি, ঠিক আছে, এবং সিমিলারিটির মধ্যে কি পার্থক্য এবং তাদের মধ্যে কি সম্পর্ক। থ্যালেসের উপপাদ্য পড়েছি, থ্যালেসের বিপরীত উপপাদ্য পড়েছি। এখান থেকে তোমরা অষ্টাদশ সপ্তাহের প্রথম দুটি যে অনুশীলনী, মানে 18.1 আর 18.2, এই দুটো তোমরা সহজেই করে ফেলতে পারবে। তাহলে আমাদের প্রথম পর্ব আমরা আপাতত এই অবধি পড়লাম।